বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি ডক্টর ইশতিয়াক আদিস খান, আমি ডায়াবেটিক স্পেশালিস্ট। আজকে আপনাদের সাথে আমি আলাপ করব ব্লাড প্রেশার নিয়ে। কেননা যারা ডায়াবেটিস নিয়ে আক্রান্ত ম্যাক্সিমাম পেশেন্ট দেখা যাচ্ছে তারাও ব্লাড প্রেশার আক্রান্ত, বা যারা ব্লাড প্রেশারে আক্রান্ত তারাও দেখা যাচ্ছে যে তারা ভবিষ্যতে আবার ডায়াবেটিক রোগী হয়ে আমার কাছে আসছে। তো সেটার কারণটা কি, সেটা কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি, কিভাবে প্রেশারটা সব সময় আমার বডির যে যে সার্কেডিয়ান যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নের মধ্যে আমার বডিটা অ্যাডজাস্ট করতে পারি। তো এটা আসলে কোনো মেডিসিন দিয়ে আমাদের এই সার্কেডিয়ান প্যাটার্ন করা আসাটা সম্ভব না। যেমন ব্লাড প্রেশারের একটা নিয়ম আছে, ব্লাড প্রেশার থাকবে সকালবেলা একটু বেশি থাকবে ঘুম থেকে ওঠার পরপরই, সেটা আস্তে আস্তে করে সন্ধ্যার দিকে সেটা একটা বেজ লাইনে চলে আসবে। এই বেজ লাইনের তফাৎ হচ্ছে 10 সিস্টোলিক বা উপর এবং নিচেরটা, ও সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা 10 একটা ডিফারেন্স থাকতে হবে। উপরেরটা সকালবেলা হয়তো 10 বেশি থাকবে ব্লাড প্রেশার, এবং সেটা আস্তে আস্তে বিকালের দিকে আস্তে আস্তে সন্ধ্যা যখন সূর্য ডুবে যাবে তখন দেখা যাবে যে সেটা ব্লাড প্রেশারটা 10 নেমে আসবে আরও কম। এটা হচ্ছে সার্কেডিয়ান প্যাটার্ন। তো এখন একটা পেশেন্ট যখন দেখা যায় যে সকালেও ব্লাড প্রেশার বেশি, রাত্রেও আবার তার চেয়েও বেশি, তাহলে দেখা যাচ্ছে যে সার্কেডিয়ান প্যাটার্নটা ঠিক নয়। একটা পেশেন্ট যখন আমরা তাকে ব্লাড প্রেশার ওষুধ দিই, তো তার আসলে টেস্ট করা দরকার হচ্ছে কীরকম, এটা অ্যাম্বুলেটরি 24 আওয়ার্স অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার তার দেখা দরকার। আসলে তার কোন সময় ব্লাড প্রেশারটা বাড়ে এবং তার ব্লাড প্রেশারের ডিফারেন্সটা কোন, অর্থাৎ 24 ঘন্টার যে রিডিংটা সেটা দেখা দরকার। কিন্তু আমরা সেটা না দেখে, ধরেন যদি আমরা দেখে এখন পেলাম হচ্ছে 160 107 রাতে প্রেশার ওষুধ দিয়ে দিলাম, আসলে জিনিসটা ঠিক নয়। এটা কেন হলো সেটা বের করাটা হচ্ছে চিকিৎসা। মনে রাখবেন, ওষুধ সবাই লিখতে পারে, ওষুধ সবাই কিনতেও পারে যার টাকা আছে, কিন্তু ওষুধ থেকে মুক্ত করে দেওয়া হচ্ছে একটা ডাক্তারের মেইন দায়িত্ব এবং কর্তব্য। এখন সামনে দেখবেন যে বাংলাদেশে হয়তো দেখা যাবে যে যারা ফার্মেসিতে আপনি যদি ওষুধ কিনতে যান, যদি বলেন যে ফার্মেসির ইয়াকে বলেন যে আমার একটা প্রেশার ওষুধ দেন, তো সে আপনাকে তার ব্যবসার করা দরকার সেটা দিয়ে দিবে প্রেশার ওষুধ। কিন্তু আসলে ওই প্রেশার ওষুধকে আপনাকে ডিস্ট্রয় করছে নাকি আপনাকে ভালোর দিকে রাখছে সেটা সে কোনো দিন বুঝতে পারবে না। সেটা দেখার একমাত্র উপায় হচ্ছে 24 আওয়ার্স অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং, এবং সেটা আপনি ইজিলি করতে পারেন। এটা অনেকগুলো হসপিটালেও হয়, ভবিষ্যতে হয়তো আমিও নিয়ে আসবো আমার চেম্বারে। তাহলে বোঝা যাবে যে কোন সময় আপনার ব্লাড প্রেশারটা বেশি। আর হচ্ছে ব্লাড প্রেশারটা হয়েছে একটা ইন্ট্রাআর্টেরিয়াল ইনফ্লামেশন হয়। আমাদের যে যদি একটা মিনারেল আছে তার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম, যদি আপনার শরীরে ব্লাডের মধ্যে যদি ম্যাগনেসিয়ামের পরিমাণ কমে যায়, ম্যাগনেসিয়ামের কাজ কি, ম্যাগনেসিয়ামের কাজ হচ্ছে আমাদের হার্ট যেভাবে পাম্প করে ডাইলেশন অ্যান্ড রিল্যাক্সেশন, এই রিল্যাক্সেশনটা করে হচ্ছে ম্যাগনেসিয়াম। কিন্তু যদি আপনার ম্যাগনেসিয়ামের শরীরে যদি ম্যাগনেসিয়ামের পরিমাণ যদি কম থাকে, তাহলে আপনার আর্টারিগুলোর কাজ মানে ধমনীগুলোর কাজ হচ্ছে অলমোস্ট হার্টের মতো, ডাইলেটেশন আর রিল্যাক্সেশন। মানে ব্লাড পাম্প করবে, পাম্প করার পরে আবার তাকে অবশ্যই নিজের ইলাস্টিকের মধ্যে নিজের মতো অবস্থায় আবার ফিরে আসতে হবে, তাহলে তার ব্লাড প্রেশার সবসময় স্টেডিক থাকবে। কিন্তু তার যদি ম্যাগনেসিয়ামের অভাব থাকে তাহলে সেটা আর কোনোদিন আসবে না। তাহলে তাকে কি করতে হবে, তার আসলে আরবিসি মিনারেল টেস্ট করে দেখতে হবে তার ম্যাগনেসিয়ামের অভাব কি, তার ম্যাগনেসিয়াম কম আছে না বেশি আছে, এবং সেটা কিভাবে রিস্টোর করা যায় তার ব্যবস্থা করে দিতে হবে। 2, আমাদের যে আর্টারির যে ধমনির যে ইন্টিগ্রিটি, যে এটা ইন্টিগ্রিটিটা মেনটেন করে হচ্ছে আমাদের পটাশিয়াম, সেরাম পটাশিয়াম লেভেলটা, অর্থাৎ এই মিনারেলটাই কাজ হচ্ছে আমাদের যে ব্লাডের ভিসকোসিটি এবং মিনারেলটা মেনটেন করে হচ্ছে পটাশিয়াম লেভেল। কিন্তু যেমন যদি আমি একটা ডায়াবেটিক পেশেন্টকে যদি তার ফ্রুটস খাওয়াই বন্ধ করে দিই, যে আপনি তরমুজ খাবেন না, আপেল খাবেন না, আনারস খাবেন না, ডাবের পানি খাবেন না, যেখানে প্রচুর সোর্স অফ পটাশিয়াম এখানেই মজুদ থাকে, কিন্তু ডায়াবেটিস বাড়ার ভয়ে যদি এগুলো না খায়, তাহলে তার পটাশিয়ামের অভাব তো জীবনে ফুলফিল হবে না। দেখা যাবে তার হার্টের প্রবলেমে রয়ে গেল, কিডনির প্রবলেমে রয়ে গেল, তার রিকভারি প্রসেস সে জীবনে আর কোনো দিন ফিরে আসতে পারে না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে দেখতে হবে যে আসলে আমার পটাশিয়াম কনসেন্ট্রেশন লেভেল কতটুকু। আর আমি যখন তখন ইচ্ছা ফ্রুটস খাবো পটাশিয়াম লেভেল বাড়ানোর জন্য, সেটাও কিন্তু ঠিক নয়।
তাহলে আমাকে জানতে হবে কখন আমি পটাশিয়াম লেভেল বাড়ানোর জন্য ফ্রুটস আমি কখন কনজিউম করতে পারবো। যেমন যদি রাতের 10টা বাজে কেউ ফ্রুটস খায় পটাশিয়াম বাড়ানোর জন্য, সেটা তার জন্য আশীর্বাদ হবে না, তার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। অর্থাৎ ওই সময় আমাদের ফ্রুটস হজম করার শক্তি আমাদের স্টোমাকে থাকে না। তাহলে পটাশিয়াম লেভেলটা আমরা কারেকশন করে ফেলবো। আমরা তাকে সোডিয়াম লেভেলটা যেটা আছে এটা হেলদি সোডিয়ামে নিয়ে যাব। হেলদি সোডিয়াম কোত্থেকে আসবে? আমাদের হেলদি সোডিয়াম আসবে হচ্ছে ফ্রম দ্য হিমালয়ান পিঙ্ক সল্ট। যদি সি সল্টে আমরা খাই তাহলে ওখানে যে মাইক্রো পার্টিকেলস অফ পলিথিন থাকে, তাহলে সেটা এই মাইক্রো পার্টিকেলস অফ পলিথিন কিন্তু আমাদের আর্টারিতে প্রচুর ইনফ্লামেশন তৈরি করবে। আর প্রচুর ইনফ্লামেশন তৈরি করলে দেখা যাবে যে তার ব্লাড প্রেশার, ধরেন আজকে আমি একটা ওষুধ দিলাম, প্রেশার আজকে কন্ট্রোল হয়ে গেল, 2 বছর বাদে এই ওষুধ আর কাজ করে না, তারপর দেখবেন যে তার আরেকটা ওষুধ লাগছে, তার এইভাবে একটার পর একটা তার ওষুধ লাগতেই থাকে। তখন দেখা যাবে যে ওষুধ দেওয়ার অলমোস্ট সব শেষ, নতুন তো আর ওষুধ নাই। 4-5টা ওষুধ দেওয়ার পরে দেখা যায় যে প্রেশারের ওষুধের সাইড এফেক্টের কারণে সে মাথা তুলেও দাঁড়াতে পারছে না। তাহলে তার সল্টটা আমরা খাওয়া দাওয়ার মধ্যে সল্টটা আমরা চেঞ্জ করব, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করব। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করব কীভাবে? ওই সন্ধ্যা 7টার মধ্যে বা 6টার মধ্যে আমরা ডিনারটা কমপ্লিট করব এবং সারা রাত পানি ছাড়া আর কোনো কিছু লিকুইড আমরা করবো। বা গ্রিন টি খাওয়া যেতে পারে, ব্ল্যাক টি খাওয়া যেতে পারে, কিন্তু এর বেশি কোনো কিছু না। যদি কারো দুধ চা খাওয়ার অভ্যেস থাকে সেটাও পরিহার করতে হবে। কেন? আপনার চায়ের মধ্যে কিন্তু খুব ভালো জিনিস থাকে, তার মধ্যে ট্যানিক অ্যাসিড। ট্যানিক অ্যাসিডের কাজ কি? ট্যানিক অ্যাসিডের কাজ হচ্ছে আপনার আমাদের ধমনীগুলোকে প্রসারিত করে রাখা। ধমনী যদি প্রসারিত অবস্থায় থাকে তাহলে আমাদের ব্লাড প্রেশার একটা নর্মাল লেভেলে চলে আসতে পারে। কিন্তু আমরা যখন দুধের মধ্যে যদি চায়ের মধ্যে যদি দুধ দিয়ে থাকি, তখন ওই চায়ের ক্যারেক্টারও চেঞ্জ হয়ে যায়। তখন চায়ের ক্যারেক্টারটা থাকবে হচ্ছে ভ্যাসোডাইলেটর, সেটা তখন ভ্যাসোকনস্ট্রিক্টর প্রপার্টিতে তখন চলে যায়। তখন সে দুধ চা একটা বিশাল বড় প্রবলেম হয়ে দাঁড়ায় যাদের হাই ব্লাড প্রেশার থাকে। তারপর সপ্তাহে আসলে 2 দিন রোজা রাখাটাও খুব একটা বিশাল বড় একটা ম্যাজিকের মতো কাজ করে। যেমন এখন রমজান মাস সামনে, আপনারা যখন নর্মাল ডেগুলোতে আসবেন চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রতি সপ্তাহে ডিটক্স করতে, কি ডিটক্স করতেছে, প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। যদি সোমবার এবং বৃহস্পতিবার যদি রোজা রাখতে পারেন তাহলে দেখবেন যে যারা ব্রেন ফগে আক্রান্ত, মানে ডিমেনশিয়া, অ্যালজাইমার ডিজিজ, পার্কিনসন ডিজিজ, মাইগ্রেন বা ফ্যাটি লিভার ডিজিজ, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল, তারপর হচ্ছে হাই ব্লাড সুগার, এইগুলোর থেকে আপনি ইজিলি মুক্তি পেয়ে যাবেন। দেখবেন যে আপনার ইনসুলিনের দরকার হচ্ছে না, ব্লাড প্রেশার ওষুধের দরকার হচ্ছে না, কোনো কিছুই দরকার হচ্ছে না। শুধু আপনি একটা হেলদি বডি নিয়ে ইনশাল্লাহ থাকবেন, যতদিন বাঁচবেন। ন্যাচারাল ডেথ আপনার হবে, আইসিইউ, এইচডিইউ, সিসিইউতে আপনার গিয়ে মরতে হবে না ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস, আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি, এটা আপনাকে অবশ্যই অ্যাচিভ করতে হবে। ভিটামিন ডি অ্যাচিভ করবেন কোত্থেকে? ফ্রম দ্য সানলাইট থেকে। কি আবার দুপুর 2টা বাজে বা দুপুর 12টা বাজে যদি সানলাইটে বসেন, সেটা আপনার জন্য একটা ভয়াবহ দুর্গতি নিয়ে আসতে পারে। আপনি বুঝবেন হচ্ছে ফজরের নামাজের পরে, এবং ওই সময় আপনি খুব ভালোভাবে শরীরে অলিভ অয়েল মাসাজ করবেন। এই তেলে কিন্তু অনেক মেডিসিনাল প্রপার্টিস আছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ পার হাদিস উনি বারবার ইন্ডিকেট করেছেন, তোমরা বেশি বেশি করে জৈতুনের তেল খাও, মানে অলিভ অয়েল খাও, এবং বেশি করে মালিশ করো শরীরে। সেটা কখন? সেটা হচ্ছে ফজরের নামাজের পরে, অর্থাৎ গোসলের আগে। 2, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমরা অর্জন করতে পারি ফ্রম দ্য ফ্যাটি সি ফিশ, যেমন আছে কোরাল আছে, লাক্ষা আছে। এগুলা আমরা যদি অন্ততপক্ষে সপ্তাহে একবার খেতে পারি, পোয়া মাছ খেতে পারি, এই ফ্যাটি ফিশ যেগুলো আছে, তাহলে আমাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণও বেড়ে যাবে ইনশাল্লাহ। আমাদের যে আর্টেরিয়াল ইন্টিগ্রিটি যেটা আছে, এই যে ম্যাগনেসিয়াম কনসেন্ট্রেশন, সোডিয়াম কনসেন্ট্রেশন, সোডিয়াম পটাশিয়াম পাম্পের যে অ্যাক্টিভিটি, তারপর ভিটামিন D3 কনসেন্ট্রেশন, ফাইটোনিউট্রিয়েন্টসের কনসেন্ট্রেশন, ওমেগা 3 এর কনসেন্ট্রেশন যখন চলে আসবে, তখন একটা এনজাইম আমাদের তৈরি হয়ে যায় শরীরের মধ্যে। সেই এনজাইমটার নাম হচ্ছে কোএনজাইম এ, কাডিকিউ। কোএনজাইম এ এমন একটা এনজাইম যে এনজাইম তৈরি করতে পারে মতো শুধুমাত্র হার্ট। এবং সে কিভাবে তৈরি করবে? সে জ্বালানি আপনাকে দিতে হবে। কোত্থেকে জ্বালানি দিবেন? এই হচ্ছে সেই জ্বালানিগুলো। এই জ্বালানিগুলো যদি দেন, কোএনজাইম এই যখন তৈরি হয়ে যায়, তখন হার্ট নিজে রিকভারি প্রসেসে চলে যায়। তখন তার যদি ছোটোখাটো ব্লক যদি থেকে থাকে, সে ব্লকগুলোকে সে রিকভারি করা স্টার্ট করে দেন। আমরা যে এনজিওগ্রাম করি, এই এনজিওগ্রাম আমাদের হার্টের ভেসেল কতটুকু, ছোট্ট একটা হার্ট, এখানে কতটুকু আর ভেসেল থাকতে পারে। কিন্তু যদি আমাদের ব্লাড ভেসেলের ডিস্টেন্স হচ্ছে প্রায় 62 মাইল, আপনি
শুধু একটা জায়গাকে সিকিউর করলেন, পুরো বডিকে তো সিকিউর করা গেল না। তো পুরো বডিকে সিকিউর করতে গেলে অবশ্যই আপনাকে এই সমস্ত সাবস্টেন্স ফ্রম দ্য নেচার আপনাকে অ্যাচিভ করতে হবে। তাহলে দেখা যাবে যে কোনো ডিজিজ, আমি আগেও বলেছি এখনও বলছি, কোনো ডিজিজ লাইফ লং নয়, কোনো ওষুধে লাইফ লং নয়, বরঞ্চ কোনো ওষুধ যদি লাইফ লং চালানো যায়, মানে চালায়, দেখা যায় যে এটা সাইড এফেক্টেই মানুষ অনেক ধরনের প্রবলেমে আক্রান্ত হয়ে যায়। তো এগুলোর থেকে মুক্তি পাওয়ার একটা মাত্র উপায়, আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, সুস্থ থাকেন, সপ্তাহে 2 দিন রোজা রাখেন এবং হেলদি লাইফস্টাইল যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নির্দেশিত পথে যেভাবে দিয়ে গিয়েছেন, এভাবে যদি ফলো করতে পারি, তাহলে কোনো রোগ, ইভেন দো ক্যান্সার, এটা কোনো ম্যাটারই নয়, ভালো হওয়া ইনশাআল্লাহ। আল্লাহ সমস্ত জিনিস আমাদের রিমোট কন্ট্রোল পুরো বডিতে দিয়ে রাখছে। আমাদের বডি কিন্তু ভেরি স্মার্ট, ও জানে কি করতে হবে, কখন কি লাগবে, কি না করতে হবে, সব কিছু সে জানে। কিন্তু আমরা সেটা না বুঝে যদি আসলে আমরা খুব অলস হয়ে গিয়েছি, ইজি সলিউশনের দিকে আমরা সব সময় চলে যাই। যেমন আমরা কষ্ট করতে চাই না। কাউকে যদি বলে যে ফজরের নামাজ জামাতে পড়েন বা ফজরের নামাজের পরে সানবাত করেন, অয়েল ম্যাসাজ করেন, এগুলো খুব কষ্টের কাজ। বলে ডাক্তার সাহেব আমি এগুলো পারবো না, আমাকে একটা ওষুধ দেন, আমি যত দামি হোক। আমাদের চিটাগংয়ের মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে, আমরা অনেক রুগীরা আসে যে অমুক জায়গায় অমুক হসপিটালে গিয়েছে, সিঙ্গাপুরে বা ব্যাংককে বা ইন্ডিয়াতে, এই ওষুধ দিয়েছে, এত ভালো ওষুধ, আমি ভালো হয়ে গিয়েছি। বাই ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আলহামদুলিল্লাহ এরকম কোনো ওষুধ এই দুনিয়ায় আবিষ্কার হয়নি। যদি আসলে আবিষ্কার হতো যে মানুষ 100 বছর বাঁচত, দ্য কালার অফ লাইফ থাকতো মানুষের মধ্যে সব সময় হাসি খুশি সব সময় থাকতো, কোনো মানুষই ডিপ্রেশন আক্রান্ত হতো না। এখন তো এটাও একটা বিশাল বড় প্রবলেম হয়ে যাচ্ছে। ছোট বাচ্চা বলেন, বুড়া বলেন, ডিপ্রেসিভ ইলনেস একটা বিশাল বড় প্রবলেম হল ওভার দ্য ওয়ার্ল্ড, নট ওভার দ্য বাংলাদেশ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।